নিভ্র সাফার দিকে তাকিয়ে আছে। মায়ের সম্পর্কে বলা কথাগুলো তার কলিজা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, চোখ ভিজে আসছে। হঠাৎ পুরনো কথা মনে হতেই সে সাফার হাত ঝাড়ি দিয়ে উঠে দাঁড়ায়। বাচ্চাটাকে আর তার মাকে একবার দেখে কাছের গ্লাস ঠেলে বেরিয়ে যায়। সাফা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিভ্রর পিছন ছুট লাগায়। নিভ্র সোজা নিচে চলে যায়। হসপিটালের সামনে বিশাল বাগান, ফুলের গাছে ভরপুর জায়গাটা। বাগানের পাশেই পার্কিং এরিয়া। নিভ্র বাসায় যাবে বলে সেই দিকে হাঁটা দেয়। এখন সন্ধ্যা হয়ে গেছে, এই দিকটার লাইটগুলো এখনো জ্বালানো হয়নি। নিভ্র এগোতেই সাফা ওর হাত ধরে ফেলে, রাগি রাগি গলায় হাঁপাতে হাঁপাতে বলে, আপনি কি মানুষ বলুন তো? আমার কিন্তু সন্দেহ হচ্ছে, মনে হয় এলিয়েন টাইপের কিছু হবেন। তা না হলে এত তাড়াতাড়ি কিভাবে নিচে নেমে এলেন? তুমি হয়তো জানো না লিফট আছে হসপিটালে। আমি লিফট দিয়ে নেমেছি, আর রাত হয়ে এসেছে প্রায়। বাসায় যাও। আরে দাঁড়ান না, এই বাগানটা সুন্দর তো। এটার চাইতেও বড় কথা, ওই বাচ্চাটার সাথে দেখা না করে চলে এলেন যে। ওকে বাই তো বলে আসতে পারেন। চলুন। না, ভাই বলতে হবে না, মুড নেই। আমি বাসায় যাব। আর বকবক না করে যাও এখান থেকে। সাপা গাল ফুলিয়ে দাঁড়িয়ে পড়ে। এই লোক এমন কেন? একটু নর্মাল বিহেভ করলে কি হয়? সাপা চারপাশে চোখ বুলাতেই চেঁচিয়ে ওঠে। নিভ্র এমন চেঁচামেচি শুনে দ্রুত সাপার কাছে এসে দাঁড়ায়। সাপা খুশিতে গদগদ হয়ে হাত দুটো একসাথে মুষ্টিবদ্ধ করে বলে, ওয়াও, জোনাকির আলো! নিভ্র ঘুরে দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখে সারা বাগান জোনাকির আলোতে আলোকিত হয়ে আছে। নিভ্র আবার সাফার দিকে তাকালো। সাফার গায়ে এসে জোনাকি বসেছে। সাফাকে জোনাকিরা নিচের আলো দিয়ে আলোকিত করছে। হলুদ আলোয় আলোকিত নিভ্র অবাক হয়ে দেখছে। তার মনে হচ্ছে তার সাথে কিছু একটা হচ্ছে, ভয়ঙ্কর কিছু হচ্ছে। হঠাৎ সে সাপার পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এক হাত সাপার কোমরে রেখে আর এক হাত সাফার ডান হাতে রাখে। সাফা চমকে তাকায়, তার সারা শরীরে শিহরণ দিচ্ছে মনে হয়। সাফা ঘাড় ঘুরিয়ে তাকায়। নিভ্র ইশারায় চুপ থেকে সামনে তাকাতে বলে। সাফা চোখ সরিয়ে সামনে তাকায়। নিভ্র সাফার ডান হাতের পিঠ নিজের ডান হাতে নিয়ে তার সামনে লম্বা করে বাড়িয়ে দিল। সাথে সাথে এক ঝাঁক জোনাকি উড়ে এসে সাফার হাতে বসে। সাফা তো খুশিতে নিচে দিবে টাইপের অবস্থা। সাফা ঘুরে নিভ্রর দিকে তাকায়, নিভ্রও তাকায়। দুজন দুজনের চোখে অদ্ভুতভাবে হারায়। নিভ্রর সবুজ চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাফার নীলাভ চোখ। নিভ্রের মনে হচ্ছে আর বেশিক্ষণ থাকলে না জানি কি হয়, তাই ধীরে হাত সরিয়ে নিয়ে দূরে দাঁড়ায়। সাফা জোনাকিগুলোর দিকে তাকায়, তার চোখে মুখেও জোনাকি উড়ে এসে বসছে। সাফা মুখ কুঁচকে আছে, আবার সেই টোল দৃশ্যমান হয়ে ওঠে। জোনাকির আলোতে তো আরও সুন্দর দেখাচ্ছে। নিভ্রর ইচ্ছে করছে এবার হাত রাখতে সেই ভয়ঙ্কর গর্তে। নিভ্র মনের অজান্তেই পকেট থেকে মোবাইল বের করে কিছু ছবি তুলে নেয়। সাফা জোনাকিগুলো নিয়ে খেলছে, এদিক ওদিক ঘুরছে। এবার কিছু জোনাকি মুঠোয় ভরে নিভ্রর সামনে এসে দাঁড়ায়। নিভ্র তখন চকিতে ফোনটা পকেটে ঢুকিয়ে নেয়। তাকে দেখে মনে হচ্ছে সে চুরি করেছে। সাফা ভ্রু কুঁচকে বলে, কি করছেন? আপনাকে দেখে কেমন চোর চোর গন্ধ আসছে। নিভ্র মনে মনে আওড়ায়, আমি কি সত্যি চুরি করেছি, নাকি আমার গুরুত্বপূর্ণ কিছু চুরি হয়ে গেছে? সাফার দিকে রাগ মিশ্রিত চোখে তাকাতেই সাফা বলে, আরে মজা করছিলাম। এত বড় ডাক্তার সাহেব কি চুরি করতে পারে? আবার আপনি 10 ভুজা। যাই হোক, হাতের দিকে তাকান। নিভ্র ভ্রু কুচকাতেই সাফা শাসনের সুরে বলে, এভাবে তাকাচ্ছেন কেন? সুন্দর করে তাকান। নিভ্র ভ্রু ঠিক করে তাকাতে সাফা তার হাতের এক ঝাঁক জোনাকি ছেড়ে দেয়। জোনাকিগুলো নিভ্রর গায়ে মুখে আছড়ে পড়ে। আর সাফা খিলখিল করে হেসে বলে, অন্ধকার জায়গাটাকে আলোকিত করতে তো বেশি কিছু না, এক ঝাঁক আলোই যথেষ্ট। আর তা যদি হয় জোনাকির আলো, তবে তো আর কথাই নেই। জোনাকির সোনালি আলোয় ঢেকে যাবে অন্ধকার।
আর কত সময় নষ্ট করবে জোনাকির পিছনে ঘুরে? সময় নষ্টের কি আছে? আপনার ভালো না লাগলে যেতে পারেন, আমি এখানে আরও কিছুক্ষণ থাকবো। নিভ্র প্রতিবারের মতো এবার আর বিরক্ত হয় যে ভুলেই গেছে ঘড়িতে কটা বাজে। বাবার কল রিসিভ করে ফোন কানে নিতেই অপর পাশ থেকে চিন্তিত কণ্ঠে তার বাবা বলে ওঠে, মা কোথায় তুমি? আসবা কখন? এত রাতে তুমি বাইরে থাকার মেয়ে না। কেন, কি বিপদ হয়েছে? আমি নিতে আসি। কোথায় তুমি? বাবাকে বলো। বাবার চিন্তায় ডালা ডালা প্রশ্ন শুনে সাফা মোবাইল কান থেকে সরিয়ে টাইম দেখে। এত রাত হয়ে গেছে দেখে সে জিহ্বায় কামড় দেয়, বিড়বিড় করে কী সব বলে, তারপর আবার বাবাকে উত্তর দেয়। না বাবা, আসতে হবে না, একটা কাজে এসেছি, তাড়াতাড়ি আসছি, চিন্তা করো না। সাফা মোবাইলটা ব্যাগে নিয়ে নিভ্রর সামনে দাঁড়ায়। নিভ্র ফোন চায়। কি করবে এই সাফা কাচের বোতল দিয়ে? কিছুক্ষণ পরে নিভ্র একটা ছোট্ট কাচের বক্স নিয়ে আসে। সাফার হাত টেনে বক্সটা ধরিয়ে দিয়ে বলে, বোতল পাইনি, এই ঢাকনাযুক্ত বক্স, এটা দিয়ে কি করতে চাও করো। সাফা বক্সের মুখ খুলে নিভ্রর হাতেই রাখে আর বলে, আমি কিছু জোনাকি ধরে এতে জমা করব। আপনি কিন্তু ঢাকনাটা ঠিকভাবে লাগিয়ে দিবেন, ঠিক আছে? নিভ্র আহাম্মুকের মতো তাকিয়ে আছে। সাফা তার হাতে একটা চিমটি কেটে হাত বাড়িয়ে জোনাকি ধরছে। নিভ্র গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে। সাফা গাড়ির একপাশে বাক্সটা ধরে তাকিয়ে তাকিয়ে জোনাকিগুলো দেখছে। মাঝে মাঝে রিক্সা বা সিএনজি আসলে ডাক দিচ্ছে। নিভ্র গাড়ি থেকে বেরিয়ে এসে বলে, আমি দিয়ে আসবো, গাড়িতে উঠে বসো। সাফা যেন এই সুযোগটাই খুঁজছিল, তবুও ভাব নিয়ে বলে, লাগবে না, আমি নিজে নিজেই যেতে পারবো। তাহলে আর কি করার, যাও। সাফা ভাবতেও পারেনি এমন করে বলবে নিভ্র। নিভ্র গাড়ির দিকে এগিয়ে যেতে সাফা দৌড়ে এসে সামনে দাঁড়িয়ে বলে, আপনি এমন কেন বলুন তো? মেয়েদের সাথে কি ওইভাবে কথা বলে? তাহলে কিভাবে কথা বলে? আরে মেয়েদের সাথে সুন্দর করে কথা বলতে হয়, মন থেকে কথা বলতে হয়। সবচাইতে বড় কথা, এত পার্ট দেখে না কথা বলতে নেই, বুঝলেন? বুঝলাম। এবার তুমি কি যাবে? অবশ্যই। আমি এত রাতে একা কিভাবে যাব বলেন? আমার ভয় করে না বুঝি? আমাকে ভয় পাও না তুমি? আরে আপনাকে ভয় কেন পাবো? আমার তো আপনাকে একটুও ভয় লাগে না, উল্টো আমার মনে হয় আপনি আমাকে ভয় পান। কথাটা বলি সাপা ভ্রু নাচাতে লাগে। নিভ্র একবার সাপার দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। গটগট করে হেঁটে গাড়িতে বসে পড়ে। বিপরীত পাশের দরজাটা খুলে দেয়। সাপা বক্সটা কোলে নিয়ে বসে পড়ে।
নিভ্র গাড়ি স্টার্ট দেয়। নিভ্র গাড়ি চালাচ্ছে। সাফা বক্স ঘুরিয়ে ঘুরিয়ে জোনাকি দেখছে। কিছুক্ষণ পরে নিভ্র সাফার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে কিভাবে? নিভ্র গাড়ি থামায়। বক্সটা সাফার হাত থেকে নিয়ে গাড়ির পিছনে রাখে। ব্যাগটাও পিছনে রাখে, তা না হলে পড়ে যাবে। যত্নের সাথে সাফার উড়ন্ত ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে দেয়। জানালাটা দিয়ে হালকা বাতাস আসছে। নিভ্র অপলক সাফার দিকে তাকিয়ে আছে। সাফার মুখে উপর ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। নিভ্র মনের বিরুদ্ধে গিয়ে সেই চুলগুলোকে তার গাল থেকে সরিয়ে দিল। কানের এক পাশে গুজে দিয়ে বিড়বিড় করে বলে, তুমি আমার কাছে আগুনের মতো। আগুন যেভাবে এসে জ্বালিয়ে দেয় তুমিও জ্বালাচ্ছ। আর আগুন চলে গেলে যেমন পোড়া কয়লার ধোঁয়া উড়ে, তুমি চলে গেলেও মনের অবস্থা তেমনই হয়। কেন? নিভ্র দীর্ঘশ্বাস নিয়ে গাড়ি চালায়। মাঝে মাঝে আর চোখে সাফাকে দেখে। আবার বাতাসে ওড়না উড়ে এলোমেলো হলে তা ঠিক করে দেয়। সাফার ঘরের সামনে গাড়ি থামায়। নিভ্র সাফাকে ডাকতে চাইছে না। মনের মাঝে যেন তার দুই সত্তা কাজ করছে। একটা বলছে এটা সাধারণ একটা মেয়ে, এত দরদ দেখানোর কি আছে। না চাইতেও তার প্রতি যত্ন দরদ হচ্ছে কেন, এটা নিভ্র অজানা। আর একটা বলছে এটা একটা ভয়ঙ্কর অনুভূতি, যা এই মেয়েই তোমার মনে জাগিয়েছে। নিভ্র দুই সত্তাকে উপেক্ষা করে সাফাকে ডাকে। সাফা, সাফা। সাফার এমন কঠিন ঘুম দেখে নিভ্র হতবাক। এত গভীর ঘুম কিভাবে, তাও এত কম সময়? নিভ্র সাফার ওড়নাটা হালকা নাড়ায়। সাফার সাথে সাথে ধরপড়িয়ে ওঠে। নিভ্রকে দেখে কিছুক্ষণ ভাবে সে, তারপর বলে, সরি, আসলে বেশি বাতাসে আমার ঘুম চলে আসে, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। ইটস ওকে, যাও, তোমার বাসায় চলে এসেছে। আপনাকে ধন্যবাদ পৌঁছে দেওয়ার জন্য। তুমি আবার ধন্যবাদও দিতে পারো? এইভাবে বলেন কেন? নিভ্র জবাব দিল না। সামনের দিকে তাকায়। সাফা ঠাস করে গাড়ি থেকে বেরিয়ে ঠুস করে দরজাটা বন্ধ করে দেয়। জানালার কাছে মাথা নিয়ে বলে, আপনি কখনোই বউ খুঁজে পাবেন না, বুঝলেন? বউ যদি পেতে চান তিতা করলার মতো কথা বাদ দিয়ে না মেয়েদের সাথে কিউট করে কথা বলতে শিখেন, বুঝলেন ডাক্তার সাহেব? সাফা সোজা হেঁটে গেট দিয়ে ঢুকে যায়। নিভ্র মুচকি হেসে তাকায় আর মনে মনে বলে, সত্যি পোড়া কয়লার মতো ধোঁয়া উঠছে, কিন্তু কেন? নিভ্র নিজের বাসার সামনে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নামতে যাবে, এমন সময় সাফার জোনাকির বক্সটা আর তার ব্যাগটা চোখে পড়ে। নিভ্র সেগুলো হাতে নিয়ে কিছুক্ষণ ভাবে কি করবে এগুলো। তারপর এগুলো নিয়েই ঘরের দরজার সামনে দাঁড়ায়। রিং রিং কলিং বেল বাজার শব্দে রাফা কান খাড়া করে। তার দৃষ্টি এখনও টিভির দিকে। হাতে রিমোট টিপতেই আবার কলিং বেল বেজে ওঠে। রাফা কিঞ্চিত বিরক্ত হলো। এদিক ওদিক তাকিয়ে কাজের লোকগুলোকে খুঁজল। না পেয়ে সে আরও রেগে গেল। বাসায় 5টা কাজের লোক, কিন্তু প্রয়োজনের সময় একটাও কাজে আসে না। সারা দিন এদিক ওদিক ছুটোছুটি। রাফা এক রাশ বিরক্তি নিয়ে রিমোটটা টেবিলের উপর রাখলো। বড় বড় পা ফেলে দরজার সামনে দাঁড়ালো। পিতলের কাজ খজ্জিত বিশাল দরজা। রাফা দরজার হ্যান্ডেল দুটিতে হাত রেখে টেনে খুলল। সামনের ব্যক্তিকে দেখে তার এত বিরক্তি আর রাগ নিমেষেই উধাও হয়ে গেল। নিভ্র কানে ফোন নিয়ে কথা বলছে আর এক হাতে সাফার জিনিসগুলো। রাফা অবাক হলো। নিভ্রর প্রতি তার যে আলাদা ফিলিংস আছে তা ভাই বোনের মতোই। আসল কথা, নিভ্র ভাইয়াকে রাফার খুব অদ্ভুত লাগে। তার সব সময়কার ইচ্ছে সে নিভ্রর সাথে 2 কাপ কফি হাতে বারান্দায় গল্পগুজব করবে আর নিভ্র ভাইয়া উচ্চ শব্দে হেসে উঠবে। কিন্তু নিভ্র তেমন না। সে সবসময় এত গম্ভীর কেন হয়ে থাকে এটা তার জানা নেই। তবে তার নিভ্র ভাইয়াকে দারুণ লাগে। বান্ধবীরা যখন ডায়েরির ভাঁজে তার ভাইয়ার ছবি লুকিয়ে রাখে আর মাঝে মাঝে উকিঝুঁকি দিয়ে দেখে, তখন তো তার আরও ভালো লাগে। সবাই কিছুক্ষণ পরপর তার ভাইয়ার সম্পর্কে জানতে চায়।
আর সে মুড নিয়ে বলে, এখন অত সময় নেই, আর ভাইয়া ইদানিং কাজে বিজি থাকে, তাই তার সাথে ওঠে, মনে মনে দোয়া করে এদের ভালোবাসায় যেন নজর না লাগে। চায়ের কাপে চুমুক দিতে দিতে অভ্র নিভ্রর দিকে তাকিয়ে বলে ওঠে, ভাই, যে মেয়েটা আমার কোমর ভেঙেছে না, ও আমাকে পেন কিলার দাম জিজ্ঞেস করছে। তার দামটা কত রে?
নিভ্র চোখ বাঁকিয়ে তাকায়, ডান হাত দিয়ে সামনে আসা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে ওঠে, মেয়েদের চক্করে পড়েছিস মনে হয়। মোটেও তেমন কিছু না, তবে মেয়েটা একটু ভিন্ন দাজের বুঝলি। ইংলিশ নিয়ে তার ভয়ঙ্কর অবজেকশন, কি বলে সবই অদ্ভুত। বলে হেসে ওঠে অভ্র। নিভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবনায় ডুব দেয়। সাফাও যে তাকে 5 টাকা দিতে চেয়েছে কথাটা ভেবে সে মৃদু ঠোঁট বাঁকায়। মুগ্ধ হয়ে সে চোখ বুজে সাফার কানে হাত দিয়ে চোখ বুজে দৃশ্যটা দেখে নেয়। জোনাকির আলোতে চকচক করা সেই মুখ আর সেই টোল পড়া হাসি। চোখ বুজেই হাসে নিভ্র। এবার সে কিছুক্ষণ চোখ বুজেই ছিল। ভালোই লাগছে তার, কেমন যেন স্নিগ্ধ অনুভূতি কাজ করছে। অভ্র নিজের ফোনটা পকেট থেকে বের করে ফোনটা অন করলো। গ্যালারিতে ঢুকতেই ক্যামেরা ফোল্ডারে একটা ঘুমন্ত মেয়ের ছবি ফুটে ওঠে। তাতে ক্লিক করতেই তার সম্পূর্ণ স্ক্রিন জুড়ে ভাসে। অভ্র অপলোক তাকিয়ে দেখে সাফাকে টেবিলে মাথা ফেলে ঘুমাতে দেখে তখনই মনের অজান্তেই ছবিটা তুলে নিয়েছে সে। অভ্র কিছুক্ষণ তাকাতেই তার কেমন যেন লেগে ওঠে, তাই আবার মোবাইল পকেটে রেখে দেয়। নিভ্রর দিকে তাকিয়ে বলে ওঠে, নিচে যাচ্ছি, তুই তো কাজ ছাড়া যাবে না, থাক এখানে পরে। বলেই বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। নিভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে। সাফা তার বাবার সাথে বসে কথা বলছে। সে প্রচণ্ড রেগে আছে। তার একটাই কথা, বাবা প্লিজ, না গেলে হয় না? না মা, কেসটা অনেক ইম্পর্ট্যান্ট, তাই যেতেই হবে। আমি যদি পারতাম তাহলে কখনোই যেতে চাইতাম না। তুমি চিন্তা করো না, শাখাওয়াত খুবই ভালো মানুষ। যদিও তোমাকে এই প্রথম দেখবে, তবে তোমাকে মেয়ের মতোই রাখবে, তাই চিন্তার কারণ নেই। কি হলের জন্য অ্যাপ্লাই করেছো? না বাবা, কাল করে দিব। সাফা দীর্ঘ নিঃশ্বাস নিল। চোখে তার পানি চিকচিক করছে। যে কোনো সময়ে এক ফোঁটা গড়িয়ে পড়তে পারে। তার বাবার সিলেটে পোস্টিং হয়েছে, তাই তাকে ঢাকা ছেড়ে যেতে হবে। কিন্তু সে চায় না বাবাকে ছাড়া থাকতে। তবে না চাইতেও এখন তাকে থাকতে হবে। বাবা মাকে ছাড়া সে একদিনও কোথাও কাটায়নি। এখন কিভাবে থাকবে ভাবতেই তার ভয় লাগছে। সাফা বারান্দায় দাঁড়িয়ে আছে। রাতের আকাশটা সুন্দর, মনে হয় কাল রোদ হবে ভালো। তারাগুলো চিকচিক করে জ্বলছে। হঠাৎ নিজের ব্যাগ আর জোনাকির বাক্সের কথা মনে পড়তেই সে তার বাবার মোবাইল দিয়ে তার মোবাইলে কল করে। একটা সুন্দর রিংটনে নিভ্র চোখ খুলে তাকায়। এটা তার ফোনের রিংটন না। চারপাশে একবার চোখ বুলিয়ে সাফার ব্যাগ দেখতে পায়, টেবিলের এক সাইডে চেয়ারের উপর রাখা। ভাগ্যিস দাদা আর অভ্র দেখেনি, দেখলে তাকে কি ভাবতো কে জানে। নিভ্র ভাবতেও পারছে না তার কি হয়েছে। নিজেকে কেমন চুরচুর লাগছে। নিভ্র সাফার ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই রিং বেজে ওঠে। একটা লোক আর সাফার ছবি দেখে নিভ্র বুঝতে পারছে এটা সাফার বাবা। স্ক্রিনে বাবা নামটা ভেসে উঠছে বারবার। নিভ্র ফোনটা রিসিভ করে কানে ধরে। সাফা ওই পাশ থেকে বলে, আপনাকে তো ভালো মানুষ মনে করেছি, শেষমেশ আপনি আমার জোনাকির ব্যাগ চুরি করেছেন। আল্লাহ! ফালতু কথা রাখো। একে তো মরার মতো ঘুমিয়েছিলে, তার উপর এইসব আমার গাড়িতে রেখে দিয়েছো। তাই ফালতু কথা রাখো। আমার হসপিটালে এসে এগুলো নিয়ে যাবে। তোমার এইসব জিনিসে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। সো ফালতু বকবক বন্ধ করো, আর এখন রাখো। নিভ্র কল কেটে দিয়ে বুকে হাত দেয়। মেয়েটার ভয়েস শুনলেও তার বুক ধক ধক করে সাউন্ড করে, দম আটকে আসে। সাফার ব্যাগে একটা সাদা রুমাল দেখতে পায় নিভ্র। হাত বাড়িয়ে রুমালটা নেয়। সে জানে একজনের অনুমতি ছাড়া তার ব্যাগে হাত দেওয়া উচিত না, তবুও সে রুমালটা নিল। রুমালটা নাকে ধরতে একটা মিষ্টি ঘ্রাণ নাকে আসে। নিভ্র যেন মুহূর্তে অদ্ভুত অনুভূতি হয়। শরীর যেন শিহরতে হচ্ছে। সাফা হাবার মতো তাকিয়ে আছে মোবাইলের দিকে। কি অদ্ভুত লোক। সাফা বিস্তর মাঠে খালি পায়ে হাঁটছে। পায়ের নিচে সবুজ ঘাস, পরনে তার সবুজ জামদানি, হাত ভর্তি সবুজ কাচের চুড়ি। ঝুমুর ঝুমুর শব্দ হচ্ছে সেই চুড়ির থেকে। সেই শব্দগুলো খোলা মাঠে বাতাসের সাথে ঘুরে বেড়াচ্ছে। হু হু বাতাস বইছে, চারপাশের গাছপালাগুলো দুলছে।
হালকা বৃষ্টি পড়ছে। সাফার লম্বা চুলগুলো খোলা, বাতাসে দুলছে বাম ডান। বিশাল আঁচলটা মাঠে গড়াগড়ি খাচ্ছে। চোখ ভরা কাজল, ঠোঁট ছুঁয়ে আছে হাসি। গালের একপাশে সেই সুন্দর টোলটাও মুখে পড়ে আছে। ঘন পাপড়িতে পানির ফোঁটা জমা হচ্ছে শিশির কণার মতো। সাফা চোখ ঝাপটানিতে শিশির কণা গাল ছুঁয়ে পড়ছে। হঠাৎ নিভ্রুর সামনে এসে দাঁড়ায়, হাতগুলো পিছনে। মনে হচ্ছে কিছু একটা আছে। সন্ধ্যাবেলা, নিভ্রুর মুখ তবুও উজ্জ্বল দেখা যাচ্ছে। ঠোঁট জোড়া প্রসারিত করে হাসছে। সাফা চকিতেই প্রশ্ন করে, এখানে কেন আপনি? আর হাতে কি? নিভ্র আবারও হাসলো। সাফা চোখ মুখ কুঁচকে তাকালো। নিভ্র সাফাকে অবাক করে তার টোলটাতে একটা চুমু খেলো। সাফা বেকল হয়ে দাঁড়িয়ে যায়। নিভ্র আবার হেসে হাত পিছন থেকে এনে একটা কাচের বক্স বের করে, আর বক্সটাতে জোনাকিতে ভরা। সাফা অবাক হয়ে তাকিয়ে থাকে। নিভ্র বক্সটা নিচে রেখে সাফার হাত টেনে তাকে বসিয়ে দেয় সামনে, আর ওর এক হাত দিয়ে বক্সটা খুলে দেয়। সাথে সাথে মাথা তুলে বিছানায় বসে পড়ে। তার সারা শরীর ঘেমে একাকার। বুকে হাত দিয়ে সে জোরে জোরে নিঃশ্বাস নেয়। দু হাতে চুলগুলো পিছনে নিয়ে টেনে ধরে রাখে। ডান হাত দিয়ে চোখ মুখ মুছতে শুরু করে। সে ভাবতে পারছে না সে কিভাবে এমন অদ্ভুত একটা স্বপ্ন দেখছে। স্বপ্নটা যেন তাকে নাড়িয়ে রেখে দিয়েছে। বুকে হাত দিয়ে বসে আছে নিভ্র। বুকটা তার ধুকপুক করে কাঁপছে, ধকধক শব্দ করছে। নিভ্র কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। আপনার কফি। কারো মিষ্টি কণ্ঠে নিভ্র চকিতেই তার দিকে তাকায়, অবাক হয়ে বলে, তুমি আমার রুমে কিভাবে এলে? এমন একটা ভাব করছেন যেন আমি হাঁটতেই পারি না। পা যখন আছে তাহলে আমি হেঁটে আসতেই পারি, বুঝলেন? সাফা, কথা ঘোরাবে না। একবার স্বপ্নে, আবার এখন আমার রুমে এসে ডিস্টার্ব করছো। মানে কি এসবের? কেন বুঝেন না মানে কি? আর আপনি স্বপ্নেও আমাকে দেখেন নাকি? তাহলে তো আপনি আমার প্রেমে পড়ে গেছেন। নিভ্র চোখ লাল করে তাকালো, রাগে চিৎকার করে বলে, এই পাগল মেয়ে, যাও এখান থেকে। আমি নিভ্র নীল, কারো প্রেমে পড়তে পারি না, বুঝলে? আর মেয়ে জাতির তো ভুলেও না। তাই নাকি? তাহলে আপনি কি ছেলে জাতির সাথে প্রেম করবেন বলে ঠিক করেছেন নাকি? মানে গে ছি। বলেই হুহা করে হেসে ওঠে। নিভ্র যেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে রেগে যাচ্ছে। এই মেয়েকে এখন তার কি যে করতে ইচ্ছে করছে সে বলে বোঝাতে পারছে না। নিভ্র রেগে গায়ের চাদরটা পাশে ছুঁড়ে দিল। বাম হাত দিয়ে কফির মগটা ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। ঠাস করে একটা শব্দ হলো। সাথে সাথে নিভ্রর কানে রহমত চাচার চাপা চিৎকার ভেসে আসে। উনি চেঁচিয়ে উঠে, কি করছেন বাবা? আপনার কি হয়েছে? আপনার কি অসুখ করেছে? এমন কইরা কথা কোন কিল্লায়? আমি বাড়ির বেকারে গেল। সে চারিদিকে উকি ঝুঁকি দিচ্ছে বারবার। সাফাকে খুঁজে চলছে। তার স্পষ্ট মনে আছে সেইখানে কফির মগ হাতে সাফাকে দেখেছে। তবে সাফা গেল কই? কালকে হসপিটাল থেকে এসেই সে বিছানায় গা এলিয়ে দিয়েছে। তারপর থেকে সাফাকে চোখের সামনে দেখছে। আর সকালে তো তার স্পষ্ট মনে আছে সাফা তার রুমে এসেছে, তাকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছিল। তাহলে গেল কই? আর রহমত চাচা কখন এলো? নিভ্র বিস্মিত চোখে রহমত চাচার দিকে তাকায়, কঠিন স্বরে বলে, চাচা, এখানে কিছুক্ষণ আগে একটা মেয়ে ছিল না? রহমত চাচা হতভম্ব হয়ে তাকায় নিভ্রর দিকে, তারপর জবাব দেয়, না তো নিব্র বাবা, আমি আসছি আপনার রুমে প্রথমে, আর এসেই দেখি আপনি আমারে কি কি যেন কইতেছেন। পাগল মাইয়া আরো কি কি যেন। কি হয়েছে বাবা নিব্র? নিভ্র জবাব দিল না। সামনে আসা চুলগুলো দুই হাতে পিছনে টেনে ধরলো। সে নিজেই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। নিভ্র কিছুক্ষণ দীর্ঘশ্বাস নিল,
তারপর শান্ত দৃষ্টিতে তাকালো রহমতের দিকে। সে এখনো ভয়ঙ্করভাবে তাকায় আছে নিভ্রর দিকে। নিভ্র ঠান্ডা গলায় বলে, চাচা আপনি এখন যান, আর আমি যাই বলি থাকি না কেন কাউকে বলার প্রয়োজন নেই, এখন আপনি আসতে পারেন। রহমত কাজগুলো তুলে নিয়ে হাঁটা ধরে। নিবিড় ঘরের বাইরে আসতেই সে একবার পিছনে ঘুরে তাকায়, আবার হাঁটা দেয়। সিঁড়ির কাছে আসতেই বেসামালভাবে অব্রর সাথে ধাক্কা লাগে তার। অব্র অবাক হয়ে বলে, চাচা, তোমার কি হয়েছে? এভাবে এলোমেলো হয়ে হাঁটছো কেন? আর এত তাড়াহুড়ো করে নামছো কেন? রহমত চাচা মনে জোশ পেয়েছে, এমন একটা শ্বাস নেই বলে, আরে অভ্র বাবা, আর কইয়েন না। নিভ্র বাবারে মনে হয় ভূতি ধরছে, বুঝলেন? কেমন কেমন যেন করতাছে। কিছুক্ষণ আগে আমারে এক মাইয়া ভাইবা কি কি যেন কইছে, আবার কাপডা আছা দিচ্ছে। বুঝতাম পারতেছি না কিতা হইছে। আমি কই কি ভালা হজুর দেখান লাগবো মনে হয়। সারাদিন তো রুগী মরা মানুষগো লগে থাকে, তাই কই কি জিনে টিনে পাইছে কি না কে জানে। এসব বলছো চাচা? এই যুগে এসো এমন ফাউল কথা কিভাবে বকো তুমি? এখন আর আমরা ছোট নেই, বড় হয়ে গেছি। আচ্ছা, অব্র বুঝতে পারছে নিভ্র কিছু নিয়ে টেন্স আছে, তাই এত তাড়াতাড়ি আচ্ছা বলেছে। তা না হলে তার সাথে 2-3 বেলা কথা তো কাটাকাটি করতোই। অব্র চলে আসে। নিভ্রের হয়তো একা থাকার টাইমের প্রয়োজন। বাবা প্লিজ, তুমি এখানেই থেকে যাও না। মানে থাকতে তো আমি তোমার চাইতেও বেশি চাই, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। কেসটা অনেক ইম্পর্টেন্ট, আর তোমাকে কিছুদিন ওখানে থাকতে হবে, তারপর কল পেলে সেখানে চলে যাবে। বাবা, আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আমি তো সবসময় তোমারই সাথেই আছি মা, চিন্তা করো না, এখন সব গুছিয়ে নাও। সাফা মন খারাপ করে ব্যাগ গুছাতে থাকে। তার মোটেও ভালো লাগছে না আর একজনের বাড়িতে এভাবে আশ্রিতার মতো থাকতে। সে তো তাদের চিনেও না, তবুও থাকতে হবে। কিছুই করার নেই। তার সাথে সবাই কেমন ব্যবহার করবে এটা ভাবতেই তার ভয় করছে। অপরিচিত লোক তার একদম ভালো লাগে না। তার উপরে তারা নাকি অনেক বড় লোক, মন্ত্রীর বাড়ি নাকি। তার ভয় লাগছে, কিভাবে না জানি তাকে গ্রহণ করবে সবাই। ব্যাগ হাতে সিএনজি থেকে নেমে পড়ে সারিক। মেয়ের এক হাত ধরে বিশাল বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। গেটের ভেতরে ঢুকতেই সাপা অবাক হয়ে সব দেখছে। গেটের দুপাশে দুটি বিশাল গাছ রয়েছে। একটি গাছ কৃষ্ণচূড়া আর একটা গাছ হলুদ রাধাচূড়া। গেট থেকে সোজা সরু পথ, পিচ ঢালা রাস্তা, দুই পাশেই মাঠ, এক পাশে বাগান আর একপাশে সবুজ ঘাসের বুকে বেতের চেয়ার টেবিল। সাফা তার বাবার হাত ধরে দাঁড়িয়ে ভাবছে, বাড়িটা এত বড়, তাহলে বাড়ির মানুষগুলোর মনটাও
ইফতেখার তাকে জড়িয়ে নেয়। সাফা যেন হতভম্ব, এতটা আপন করে নিবে এটা সে ভাবতে পারেনি। সেও জড়িয়ে ধরে, মায়ের কথা মনে করে তার খুব করে। ইফতেখার গায়ে যেন সেই মায়ের গন্ধটাই পাচ্ছে। সবাই এক এক করে তার সাথে কথা বলছে। দুপুরে খেয়েই তার বাবা সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। সাফাকে দেখে রাফা এগিয়ে এসে বলে, সবার সাথে পরিচিত হয়েছে, কিন্তু আমার সাথে আর ভাইয়াদের সাথে এখনও হলে না যে। আচ্ছা, আগে আমি নিজের পরিচয় দিই। আমি রাফা, তোমার বড় কিন্তু অনেক, তাই রাফা আপু বলে ডাকতে পারো, আর তুমি করে ডাকবো। আর ওই যে আসছে, উনি আমার অভ্র ভাইয়া, তোমাদের ভার্সিটির টিচার। রাফার ইশারা দেখে সাফা অভ্রর দিকে তাকায়। অভ্র এবং সাফা দুজনেই অবাক হয়, কিন্তু সাফা মনে মনে ভয় পাচ্ছে। যদি অভ্র বলে দেয় যে অভ্রকেও ফেলে দিয়েছে তবে কি হবে? তাকে তো এই বাড়ির সবাই সাথে তার বাবা উড়াধুরা দিবে। কথাটা ভেবে সাফা চোখ নামায়। অভ্র অবাক হলেও তার ভালো লাগছে সাফাকে দেখে। অভ্র ওদের সামনে এগিয়ে আসে। রাফা সাফার গাল টেনে বলে, তুমি কিন্তু ভারী মিষ্টি মেয়ে, কি কিউট, একদম গোলুমলু। আর চোখগুলো কি সুন্দর নীলাভ, যেন নীল আকাশ তোমার চোখে। ইস! রাফার কথায় সাফা লজ্জা পাচ্ছে। কেউ তার এভাবে প্রশংসা করলেই তার লজ্জা পায়। যদিও সে বাইরে খুব চঞ্চল, কিন্তু বড়দের সামনে খুবই ভদ্র মেয়ে। সাফা ভয়ে আছে, কখন না জানি তার কথা অভ্র বলে দেয়। আল্লাহ মালুম। সাফা সরে আসতে চাইলে রাফা তাকে ধরে বলে, কোথায় যাচ্ছ? মিষ্টির দোকান। আমাদের সাথে তোমাকে থাকতে হবে, বুঝলাম। আচ্ছা, আমাকে তোমার কেমন লেগেছে সত্যি কথা বলবে। এই ইফতেখারের হাসিটা। ইফতিকার বলে, তোর সাথে ঘুমালে মেয়েটা আলু ভর্তা হয়ে যাবে, যেভাবে তুই জাপটে ধরস। থাক মা, ও আলাদা থাকুক। তাছাড়া ওরও হয়তো আলাদা থাকার অভ্যেস, বুঝলে? সাফা একবার বলতে চেয়েছে রাতে ঘুমাতে তার ভয় করে, যদিও মাঝে মাঝে তখন সে বাবার কাছে ঘুমায়। এখন কোথায় ঘুমাবে ভাবছে। আবার আলুর ভর্তা হওয়ার কথা শুনে সে আর বলল না। রাফার সাথে ঘুমানোর কথাটা সাফা চুপ করে দাঁড়িয়ে আছে। অভ্র এগিয়ে এসে বলে, তুমি যে এত চুপ থাকতে পারো আমি জানতাম না। সাফা কথা না বাড়িয়ে বলে, দেখেন, আমি আপনাকে ফেলে দিয়েছি এটা কিন্তু আপনি কাউকে বলবেন না। আমি কিন্তু অনেকবার সরি বলেছি, তাই আপনি যদি বলেন না তবে আমি কিন্তু। অভ্র হতবাক। এখন মনে আছে এই মেয়ের, সেই সাফাকে একটু ভয় লাগাতে চায়, তাই বলে, বলে দিলে কি করবে শুনি? আবার ফেলে দিব। কথাটা বলে সাপা মুখ ভেঙচি দিয়ে একপাশে হয়ে যায়। অভ্র হাসে। সিঁড়ির খটখট শব্দে সবাই তাকায় সিঁড়ির দিকে। সাফার মনোযোগ তার ব্যাঙের দিকে। নিভ্র মোবাইলে কথা বলতে বলতে আসছে। শাখাওয়াত সিঁড়ির দিকে তাকিয়ে হেসে বলে, আমার ছেলে নিভ্র নীল। সাফা ব্যাগ থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। নিভ্র মোবাইল কানে নিয়েই তাকায়। সাফা যেন ভূত দেখছে এমনভাবে তাকায়। নিভ্রকে সে মোটেও আশা করেনি। অভ্রকে তো শুধু ফেলেছে, আর নিভ্রের সাথে আরও কি কি করেছে তার তো কোনো ইয়াত্তাই নেই। তার উপর রাতেই চোর বলেছে।
এখন কি হবে? সাফা একবার ঘরের দূরের দরজাটা দেখছে, একবার নিভৃতের দিকে তাকাচ্ছে। সে যে কোনো সময় এক ভো দৌড় দিয়ে পালাবে এখান থেকে। তা না হলে এই দুই ছেলে মুখ খুললে তার উপর কি পরিমাণ যে ধুমধারাক্কা পড়বে সে ভাবতেও পারছে না। সাফা এক পা করে পিছিয়ে যাচ্ছে, ভয়ে তার হাত পা কাঁপছে। নিভ্র সাফাকে দেখে এবার চরম হতবাক। তার মনে হচ্ছে তার সাথে অদ্ভুত কিছু একটা হচ্ছে, কিন্তু এই অদ্ভুত কিছুটা কি? নিভ্র মোবাইল পকেটে ঢুকিয়ে নেয়। সাফার দিকে তাকিয়ে থাকা অবস্থায় সে সিঁড়ি বেয়ে নামছে। তার এখনও বিশ্বাস হচ্ছে না এটা সাফা। সাফা প্রায় দরজার কাছে চলে এসেছে, আর কিছু পা গেলেই মেইন দরজা। এখন সে ভাবছে হেঁটে হেঁটে পালাবে নাকি দৌড়ে পালাবে। নিভ্র সিঁড়ি দিয়ে নামতেই তার বাবা দাঁড়িয়ে বলে, নিভ্র, তোমার আঙ্কেল উনি। নিভ্র তাকালো, তাকিয়ে বুঝতে পারছে না এখন সে সাফার বাবাকেও দেখছে। আজীব, কি হচ্ছে তার সাথে? সাফার বাবা এগিয়ে এলো, নিভ্র সালাম দিল। নিভ্র সবাইকে দেখছে। সাখাওয়াতের একটু পাশ ঘেঁষে নিভ্র বলে, আব্বু, আমি এখানে একজন লোককে দেখতে পাচ্ছি, যাকে মাত্র সালাম দিলাম। তুমি কি ওনাকে দেখতে পাচ্ছ? ছেলের এমন কথায় সাখাওয়াত হতভম্ব হয়ে তাকায় তার দিকে। অদ্ভুত ভঙ্গিতে পা থেকে মাথা পর্যন্ত দেখে। নিভ্র কালো ট্রাউজারের উপর সাদা টি শার্ট পরেছে। তার মনে হচ্ছে তার ছেলে তো সুস্থ আছে, এমন কি সে উল্টাপাল্টা জামা কাপড়ও পরেনি। তবে এমন গাঁজাখড়ি টাইপের কথাবার্তা বলার মানে কি? সাখাওয়াত নিভ্রের আর একটু পাশ ঘেঁষে ফিসফিসিয়ে বলে, কি সব বলছো নিভ্র? অবশ্যই আমি দেখছি এবং সবাই দেখেছে। ও আমার বন্ধু শারিক। তুমি আগে কখনো সাফার দিকে তাকালো। সাফার তো ভয়ে বুকের ভিতর ড্রাম পিটাচ্ছে মনে হচ্ছে। চেহারাটা কাঁদো কাঁদো হয়ে আছে। নিভ্র এবার অবাক হলো, সাফা এভাবে তাকিয়ে আছে কেন? নিভ্র তার বাবার দিকে ফিরে কিছু বলতে যাবে, তার আগে সাফা দৌড়ে এসে বলে, আরে নিভ্রনীল না? আপনি জানেন আমি আপনার কত বড় ফ্যান। ও, জানবেন কিভাবে? আমার সাথে তো আপনার তেমন দেখাই হয়নি, তাই আমিই বলছি। হাই, আমি সাফা, বাবার মেয়ে। কথাগুলো দ্রুত গতিতে বলে ফেলে সাফা। নিভ্র হতভম্ব নয়নে তাকায়, মনে মনে ভাবে, কি বলে এই মেয়ে? কালকেও তো দেখা হয়েছে, বলে কিনা আমার ফ্যান। এই মেয়ে আর যাই হোক আমার ফ্যান লিস্টে নেই। কি হয়েছে ওর? অসুস্থ নাকি? বাবার মেয়ে, এটা আবার কেমন কথা? নিভ্র ভুরু কুচকে তাকালো সাফার দিকে। ভয়ে সাফা কী সব বলছে সে নিজেও জানে না। রাফা এগিয়ে আসে, এসে বলে, মিষ্টির দোকান, তুমিও ভাইয়ার ফ্যান? আর সব মেয়ে বাবার মেয়ে হয় বুঝলে। তো অনেক অনেক বড় ফ্যান, একদম ডুবা ডুবা টাইপের ফ্যান। আর বাবার মেয়ে কথাটা তো এক্সাইটেড হয়ে বলে দিয়েছি। মেয়েরা তো ভাইয়ার ফ্যান হবে, এটা স্বাভাবিক। তুমিও সবার মতো, ভালো কথা। চাইলে সেলফি নিতে পারো যদি ভাইয়া তুলতে দেয় আর কি। আরে না, লাগবে না। সাফা আনমনে কথাটা বলে। সবাই তার দিকে একবার চকিতেই তাকায়। সাফা জিভ কামড়ে বলে, আসলে পরে তুলবো। উনি তো ভয়ঙ্কর রাগী, যদি থাপ্পড় লাগিয়ে দেয়। তাই আর কি বলছিলাম। সবাই সাফার এমন কথা শুনে হেসে দেয়। অভ্র তাকিয়ে আছে নিভ্রের দিকে। নিভ্র চোখের পাতা ফেলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাফার দিকে। অভ্র অবাক চোখে দেখছে। সে আগে কখনো নিভ্রকে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে দেখেনি। অভ্রের সন্দেহ হচ্ছে, কিন্তু সেই সন্দেহকে তেমন পাত্তা না দিয়ে সোফায় বসে, সাথে নিভ্রকেও টেনে বসিয়ে দেয়। সাফা দাঁত কটমট করছে। সাফার বাবা সাফাকে পাশে বসতে বলে, কিন্তু সাফা বসলো না। কথায় কথায় যদি এই দুই ভাই সব বলে দেয় তখন তার কি হবে? সাফা রাফাকে বলে, আপু, আমাকে রুম দেখিয়ে দিবেন না? কেন নয়, চলো।
ওই দুই ভাই যদি মুখ খুলে তখন আমার কি হবে? তখন কি হবে তা না হয় পরে দেখা যাবে, আগে নিচে চলো, তখন না হয় আমি পালাতে সাহায্য করব। নিভ্রর কণ্ঠ শুনে সাফা হুমড়ি খেয়ে উঠে বসে। ওড়নাটা গলা থেকে সামনে টেনে নেয়। 2-3টা ঢোক গিলে চোখ বড় বড় করে তাকায়। ভয় গলা থেকে কথাই বের হচ্ছে না, নিঃশ্বাস দ্রুত চলছে। নিভ্র দুপা এগিয়ে সাফার সামনে দাঁড়িয়ে বলে, তা আমি কি এখনই সবাইকে বলে দিব যে তুমি আমার মাথা ফাটিয়েছ, নাকি পরে বলবো বলে উঠিয়ে রাখবো? বলো। দেখেন, আপনিও কিন্তু আমাকে মেরেছেন। আমি কি এমনি এমনি মেরেছি নাকি? আর মারলেও সরি, বাবা এগুলো কিচ্ছু জানে না, জানলেও অনেক বকবে। গাল ফুলিয়ে কাঁদো কাঁদো হয়ে মাথা নিচু করে বলে সাফা। ওকে, মাফ করে দিলাম, বাসার কাউকে বলবো না, এত টেনশন করতে হবে না। তুমি নিজের বাসা মনে করে এখানে থাকতে পারো, এ বাসায় সবাই ভালো, তোমার ভালো লাগবে। এখন রিল্যাক্স হয়ে নিচে চলো, সবাই অপেক্ষা করছে। সাফা খুশিতে লাফিয়ে ওঠে। খুশি মাখা চকচকে চোখে তাকায় নিভ্রর দিকে। সাফার কি যেন হলো, হঠাৎই একটা অদ্ভুত কাণ্ড করে বসে সে। হুট করেই সাফা দাঁড়িয়ে পড়ে। সাফা দুপা উঁচু করে নিভ্রকে জড়িয়ে ধরে। তার দুহাত নিভ্র গলায়। নিভ্র মনে হচ্ছে তার সারা শরীরে বিদ্যুৎ দৌড়ে বেড়াচ্ছে। রঞ্জে রঞ্জে শিহরণ খেলছে। দম যেন খিচে গেছে, শ্বাস রুদ্ধ হয়ে গেছে। বুকের ভিতর সেই পিনপিনে ধকধক শব্দটা হচ্ছে না। চোখগুলো কোটর থেকে বেরিয়ে আসছে মনে হচ্ছে। নিভ্র সারা শরীর জুড়ে কাঁপুনি দিচ্ছে। সাপা হঠাৎ করেই আবার ছেড়ে লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়ে শীতল কণ্ঠে বলে, সরি, এক্সাইটেড হয়ে এমনটা করে ফেলেছি। বলে সাফা একবার নিভ্রর দিকে লজ্জাজড়িত চোখে তাকায়। নিভ্র সেখানেই থমকায়। সাফা এক পাশ হয়ে বেরিয়ে আসে। নিচের ঠোঁটের দাঁত চেপে উপরের ঠোঁটের সাথে 2 ঠোঁট মিলিয়ে হাসে। এই হাসিতে অন্যরকম স্নিগ্ধতা আছে। সাফা নিজের হাত কচলাতে শুরু করে। তার বুক ধকধক করে অদ্ভুত শব্দ করছে। সেই শব্দে তার সম্পূর্ণ শরীর কাঁপছে। তার মনে এক কিশোরী খেলা করছে। মনে হচ্ছে মনের মাঝে নতুন আবেগ বাসা বাঁধছে। এই আবেগ তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তবু এই আগুনের শিখায় সে জ্বলবে। নিভ্রর প্রতি তার এই আবেগ হঠাৎ করে জন্মে গেছে। কতদিন এই নিভ্রর সাথে দেখা হয়েছে, কিন্তু এই অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি আগে কখনো হয়নি। সে কি নাম দেবে এই অনুভূতির ভেবে পাচ্ছে না। সাফা মনে মনে ভাবে, গত মাসেই তো 18 কোটা শেষ করে সে 19-এ পা দিয়েছে। তবে তার মনে কেন নতুন করে 18 জন্ম হচ্ছে? কেন সে 18 জোয়ারে ভাসছে? সে মনে মনে আওড়াতে লাগে। তার মোটেও এক্সাইটমেন্ট নিভ্রকে জড়িয়ে ধরা উচিত হয়নি, কিন্তু সে যখনই খুব খুশি হয়, চিন্তামুক্ত হয়, তখনই খুশির ঠাড়ায় সামনের ব্যক্তিকে এভাবে জড়িয়ে ধরে। তার এই জীবনে সে প্রথম কোনো পুরুষকে এভাবে জড়িয়ে নিয়েছে। তার 18 প্রথম পুরুষ নিভ্র, যে কিনা আজ হুট করেই তার দুষ্টু মিষ্টু জীবনে নতুন করে এক ভয়ঙ্কর আবেগ জাগিয়ে দিয়েছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগায় সাফা সামনে তাকায়। রাফা দাঁড়িয়ে আছে তার পাশেই। অভ্র অবাক হয়ে সাফার লজ্জায় লাল হওয়া গাল দেখছে। এই প্রথম সে এমন লজ্জায় রাঙা হতে দেখেছে এই মেয়েকে। তাই তার মনে এক ফুলকি আবেগ দোলা কাটছে। অনুভূতিরা যেন ঝাপটে নিচ্ছে তাকে। রাফা সাফাকে বলে, তোমাকেই ডাকতে যাচ্ছিলাম, চলো, সবাই নিচে অপেক্ষা করছে। চলুন। সাফা আর রাফা হেঁটে যাচ্ছে। অভ্র তাকিয়ে দেখছে, মনে মনে একবার পিছনে ফিরে দেখার অনুরোধ করছে, কিন্তু সাফা তার মনের কথা শুনল না। সে তো তার নতুন করে জন্ম নেওয়ার সুপ্ত অনুভূতি নিয়েই ব্যস্ত। সাফা সিঁড়ির কাছে গিয়ে একবার তার নিজের রুমের দিকে তাকালো। অভ্র সেদিকে খেয়াল না করে ভেবে নিয়েছে তার দিকে তাকিয়েছে। ঠোঁট যেন প্রসারিত করে তার মুখে হাসি ফুটে ওঠে। সাফা নিজের রুমের দিকে তাকিয়ে নিরাশ হয়। সে ভেবেছে নিভ্র হয়তো বের হবে, কিন্তু তা হলো না।
চোখ সরাতেই অভ্রর দিকে তাকিয়ে একটা শুকনো হাসি হাসে। অভ্রের ভাবখানা এমন যে এতেই হবে তার। অভ্র প্রশান্তি নিয়ে একটা দীর্ঘশ্বাস নিল। সাফা মোড় ঘুরিয়ে হাঁটা দেয়। নিভ্র এখনো দাঁড়িয়ে আছে আগের জায়গায়। নিভ্রর ব্যস্ত জীবনটা যেন এখানেই আটকা পড়ে গেছে। বুকটাও যেন ধুকপুক করতে ভুলে গেছে। এ কেমন অনুভূতিতে নিভ্র সিক্ত হচ্ছে, এটা তার নিজেরই অজানা। নিভ্রর গা থেকে যেন সেই রুমালটার ঘ্রাণ আসছে। নিভ্রর মনে হচ্ছে না চাইতেও তার জীবন বদলে যাচ্ছে। স্বপ্নের মতোই কিছু জোনাকি ঝাঁক বেঁধে তার মনকে আলোকিত করতে চাচ্ছে, কিন্তু তার অবুঝ মনটা কিছুতেই মানতে চায় না, কিছুতেই না। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। টেবিলের উপর বাহারি সব খাবার। সাফা সাফা বরাবরই কম খায়। খাওয়া দাওয়াতে তার তেমন একটা আগ্রহ নেই, কিন্তু আজকের খাবারগুলো অন্যরকম লাগছে। সবসময় বুয়ার হাতে রান্না খেতে খেতে বিরক্ত সে, কিন্তু আজ ভালো লাগছে। সাফা খাবার খাবে, কিন্তু তার বিশাল বায়নার কথা শুনে ডাইনিং টেবিলের সবাই তার দিকে তাকিয়ে আছে। তাদের চোখে মুখে বিস্ময় ঘুরে বেড়াচ্ছে। সাফা বাচ্চাদের মতো মুখ করে গাল ফুলিয়ে তার বাবাকে বলে, বাবা, তুমি আজ চলে যাবে তাই না? শারিক মাথা ঝাঁকিয়ে উত্তর দেয়, যাবি তো। তাহলে আমাকে তোমার হাতে খাইয়ে দিতে হবে, তা না হলে আমি যেতে দিব না। আচ্ছা দেব, এমনিতে তো রাতে তুমি আমার হাতে খাও, আজ না হয় দিনই খাইয়ে দিই। সবাই নিজেদের খাবার খাওয়া ছেড়ে দিয়ে সাফার খাওয়া দেখছে। সবাইকে দেখে মনে হচ্ছে এখানে হিট সিনেমা চলছে, তবে সেদিকে সাফার বা তার বাবার বিন্দু মাত্র মনোযোগ নেই। তারা তাদের কাজ করছে। সাফা আর চোখে এবার নিভ্রকে দেখে, সাথে সাথে দুজনের চোখ এক হয়। সাফা চোখ নামিয়ে নেয়। সে মনে মনে অনুতপ্ত, তার লজ্জা লাগছে। মনে মনে ঠিক করে নিভ্রের সামনেই পড়বে না, আর নিভ্র থেকে দূরে দূরে থাকবে। সাফা অনেকক্ষণ থেকে ইফতেখারকে খুঁজছে। এবার মুখ খুলে বলে, আন্টিকে দেখছি না যে। মোহনা এগিয়ে এসে বলে, তুমি কি আমাকে খুঁজছো মা? না আন্টি, ওই সুন্দরী আন্টি আছে না, ওনাকে। সাফার কথায় সবাই চুপ করে যায়। সবার মুখে কালো মেঘের আনাগোনা চলছে। নিভ্র চোয়াল শক্ত করে, সাফার দিক থেকে চোখ সরিয়ে নেয়। সবাই একবার নিভ্রর দিকে তাকায়, আবার খাবারের দিকে। মোহনা নীরবতা ভেঙে বলে, উনি পরে আসবে মা, তুমি খাও। সাফা সবার গম্ভীর মুখ দেখে সন্দেহ নিয়ে নিভ্রর দিকে তাকায়। সে নিভ্রকে আর ইফতেখারকে একসাথে একবারও দেখেনি, তবে কেন এটাই তার মাথায় ঢুকছে না। নিভ্রর মাকে এটাও সে এখনও জানে না। সাফা তার বাবাকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। মাবু আর তার পরিবারের মনে হচ্ছে সাফাকে তার বাবা বিদায় দিচ্ছে, তাও শ্বশুর বাড়ি পাঠাচ্ছে। সাফা কান্নাকাটি করে একাকার অবস্থা। নিভ্র হতভম্ব হয়ে দেখছে সব। সে এই প্রথম সাফাকে কাঁদতে দেখছে। সাফার চোখ ভর্তি পানি দেখে তার কেন যেন বুকে ব্যথা হচ্ছে। অদ্ভুত সে ব্যথার কষ্ট, কিন্তু তার কাছে সাফার কান্নার দৃশ্য দেখে মনে হচ্ছে কত সুন্দর এই দৃশ্য, যেন পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য এটা। নীলাভ চোখ ভর্তি পানি, দুপাশের ফুলা গালগুলো লাল লাল হয়ে আছে, আর সেই চৌখা নাকটা লাল হয়ে আছে। কি সুন্দর লাগছে সাফাকে। তার বুকে যদি এই ব্যথা না হতো, তবে সে সারা দিন সাফাকে নিজের সামনে বসিয়ে কান্না করতে বলতো। এত সুন্দর কান্না হয় নাকি তার জানা নেই, তবে এই মেয়েকে সে কাঁদলে কান্না পড়ে লাগে, এটা তার জানা ছিল না। কত মানুষকেই না সে কাঁদতে দেখেছে, কিন্তু এমন ভয়ঙ্কর অনুভূতির শিকার হতে হয়নি তাকে। তবে কেন যে তার সাথে এসব হচ্ছে নিভৃত জানা নেই। সাফাকে এভাবে দেখে কারোরই ভালো লাগছে না। এই কয়েক ঘন্টায় সাফাকে সবাই হাসতে দেখেছে, তখন সবারই ভালো লেগেছে, কিন্তু এখন আর ভালো লাগছে না। শারীরিক মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু আঁকে, তারপর ব্যাগ হাতে বেরিয়ে যায়। দরজার বাইরে গিয়ে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে। এই প্রথম মেয়েকে ছাড়া তাকে থাকতে হবে, ভাবতেই কষ্টে তার বুক ছিঁড়ে যাচ্ছে। মেয়েরা তো ভাবার কলিজ হয়, এদেরকে কখনো
একজন বাবা বোঝা মনে করতে পারে না, কারণ মেয়ে বিদায়ের সময়টাই বাবার আসল ভালোবাসা প্রকাশ ঘটে। তারা যেন মেয়েকে না নিজের কলিজা ছিঁড়ে দিয়ে দেয়। শারিকের কষ্টের মাধ্যমে ভিন্ন হলেও কষ্ট একই লাগছে। স্ত্রী মরার পরে মেয়েকে দুহাতে আগলে রেখেছে সে, এভাবে একা রেখে যেতে ইচ্ছে করছে না। ইফতেখার সাফাকে জড়িয়ে সোফায় বসে আছে। নিভ্র সিঁড়ির পাশে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছে। ভ্রুগুলো সে কুঁচকে রেখেছে। ইফতেখারকে সে মোটেও পছন্দ করে না, মা হিসেবে বেশি অপছন্দ তার। সাফাকে এমন আদর দিয়ে জড়িয়ে ধরতে দেখে তার কেন যেন বিরক্ত কাজ করছে। ইচ্ছে করছে সাফাকে একটানে নিজের কাছে নিয়ে আসতে, কিন্তু সে এমনটা করতে পারছে না বলেই তার বেশি বিরক্ত লাগছে। অভ্র টিভির রুম থেকে সব দেখছে। মনে তার এক হারানোর ভয় যাচ্ছে। অদ্ভুত কষ্ট হচ্ছে, কিন্তু কেন?